সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আজ সুপুরি বাগানটা অনেকটা অন্যরকম লাগছে, তো তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যিই খুব সুন্দর। সময় তো সুপুরি বাগানে আসা হয় না, তো আজকে ভালো লাগলো, তো চলে আসলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সুপুরি বাগান থেকে ঘুরে এসেই আমি কাজে লেগে পড়লাম। সকাল সকাল একটু ঘোরাফেরা করলে মনটা ভালো থাকে, আর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার পরে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো তোমাদের কীরকম অনুভূতি হয় সেটা অবশ্যই আমাকে জানিও। আর সকাল সকাল উঠে আমার হাঁটতে বা ঘুরতে খুব ভালো লাগে। তো দেখো, ঘোরাফেরা করে চলে এসে আমি এই যে কলে পাড়ে বসে পড়লাম, বাসনটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর বাদ বাকি কাজগুলোতে হাত লাগাবো। এদিকে দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, দেখো সুপারি গাছের যে ছোট ছোট চারাগুলো আছে সেগুলো কিন্তু হাওয়ায় দুলছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে তো ঠান্ডা, এই জন্যে হাওয়া বইলে ঠান্ডাটা একটু বেশি বেশি করে পড়ে। কিন্তু এই যে সকালের হাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকটা উপকার। আর আগেকার দিনে ঠাকুমা ওরা বলতো যে ভোরবেলার হাওয়া নাকি 1000 টাকার দেওয়া, এরকম একটা ভাষা ঠাকুমারা বলতো। সত্যি, যাদের হাই প্রেশার বা সুগার, নানান ধরনের রোগ, ডাক্তাররা কিন্তু বলে থাকে যে সকালবেলা মর্নিং ওয়াক করতে। তো রোজ দিনই তো আমার মর্নিং ওয়াক করা বা রাস্তা ঘোরার সময় হয় না, তো আমি উঠে একটু বাগানে বা এদিক ওদিক একটুখানি হাঁটাচলা করি, আমার ভালো লাগে। মনটাও বেশ ফুরফুরে থাকে, আর কাজ করার যে একটা এনার্জি চলে আসে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা শেষ, এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো ছেলে এসে হাত ধুয়ে চলে গেল, একটুখানি কোনো কিছু হাতে লাগলেই ওকে ধুতেই হবে। তো বাসন ধোয়া শেষ করেই চলে আসলাম পিছনটাতে, পিছনে বারান্দা আর এই যে ঘরের সামনটা ঝাড় দিতে। এটা রোজ দিনই ঝাড় দিতে হয়, রোজ দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মাঝে মাঝে শেয়ার করি। সকাল সকাল গরম জল বসিয়ে দেওয়া হয়ে গেছে, ওই গরম জলটাই তোমাদের দাদাভাই এনে গরুকে খাওয়াচ্ছে। আমরা যেরকম ঠান্ডার জন্য গরম জল ইউজ করি, সকালে গরুকেও কিন্তু আমাদের গরম জল দিতে হয়। অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের একটা বড় যে 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 হাঁড়িটাতে আমরা ধান সিদ্ধ করেছি, ওই হাঁড়িটাতেই জল গরম করা হয়। ওটা স্নানের জল মা গরম করে, আর এমনিতেও ওটাকে মেজে গরুর জলও গরম করা হয়। তো যাই হোক, সকালবেলা গরুকে জল দেওয়ার জন্য গরম জল লাগে। দুপুরেরটা না গরম না হলেও চলে, কেননা দুপুরবেলা কম বেশি রৌদ্র উঠে যায়। তো গরু পুষলেও কিন্তু গরুর পিছনে অনেকটা সময় দিতে হয়। তো সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না, তো অবশ্যই আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এদিকে দেখো, এই যে তোমাদের দাদাভাই জল দিয়ে দিল আর গরুটাকে জল খাওয়াচ্ছে। এখন নতুন নতুন ব্লগ করছি, তো বুঝতে পারি না কাজের কতটুকু তোমাদেরকে দিতে হবে। আমার বারবারই মনে হয় যে একটা কাজ যদি এতক্ষণ দেখাই তো তোমরা বিরক্ত হয়ে যাবে। এই জন্যই আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেই না, হয়তো বা আমার ব্লগটা খাপছাড়া খাপছাড়া চলে যায় তোমাদের কাছে। তোমরা কমেন্টে যদি আমাকে একটু বলো, তাহলে আমি ভালো করে ভিডিওটাকে করতে পারি আর কি, ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। আমাদের বাড়িতে অনেক পুরনো বাড়ি তো, আর বিশেষত আমাদের বাড়িতে আমাদের ঠাকুমার আর কি অনেক কিছু রয়ে গেছে, পুরনো জিনিস। যেরকম সেদিনকে আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করেছি, তোমরা ওটাকে কি বলো জানি না, আমরা ওটাকে জাতা বলি। ওটার মাধ্যমে মাছ ডাল আমরা ভাঙি আর কি। গোটা ডালটাকে বাজার থেকে কিনে নিয়ে এসে ওটাকে ভেজে তারপর ওইটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙানো হয়। তো অবশ্যই আরও কখনো যখন ডাল নিয়ে আসব, তোমাদেরকে অবশ্যই আমি সম্পূর্ণটা ভাঙানো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক,
এদিকে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। এই যে লিচু গাছটার তলায় আমি পাতাগুলোকে জমা করে রাখি, তারপরে যখন এখানে অনেকগুলো পাতা হয়ে যায় তখন এখানে আবার কিছু সার দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিই, তাহলে লিচু গাছটার নিচটা সার হয়ে যায় আর লিচুটারও ফলন ভালো হয়। তো কখনো কখনো আবার পাতা না পচলে ওটাতে পাতা পচানোর মতো কতগুলো মেডিসিন আছে যেটা গাছের ক্ষতি করে না, ওটা এনে ওখানে একটুখানি দিয়ে দিই, তাহলে পাতা পচে যে সারটা হয় তাতে লিচু গাছের খুব উপকার হয়। আমাদের এই যে এটা একটা গরু আর একটা ছোট্ট বাছুর আছে, হ্যাঁ ওটা বড় হয়ে গেছে, বাছুর বলা যাবে না। তো এই গরুটার বাছুরটা মারা গেছে, আমি তোমাদের সঙ্গে বলেছিলাম। কিন্তু আমাদের না আগে আরও অনেক কটা গরু ছিল, তিনটা গরু ছিল। ওই গরুটা আমাদের মানে কুকুরে কামড় দেয়নি ঠিক, পাগলা কুকুরের লালা হয়তো বা ঘাসে ছিল, ওই ঘাসটা হয়তো গরুটা খেয়েছে। তো ওই ঘাসটা খাওয়াতে গরুটা পাগল হয়ে মারা গিয়েছে। তো তখন থেকেই না মানে মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেখানে সেখানে গরুগুলোকে আমরা বাঁধি না। মানে কি বলবো, বাচ্চা হওয়ার 1 মাস আগে গাই গরুটা মারা গিয়েছে। তখন থেকে এই যে গরুগুলোকে দেখবে বেশিরভাগটাই আমরা এই সুপারি গাছগুলোতে বেঁধে রাখি, খড় দিই, ঘাস তুলে এনে দিই, কিন্তু বাইরে বেশি একটা বাঁধি না যখন থেকে ওই গরুটা মারা গেছে আমাদের। তো ঝাড় দেওয়া শেষ করে নিয়ে কালকের জামা কাপড়গুলো আবার উঠোনে মেলে দিচ্ছি। মানে একদিনে না জামা কাপড়গুলো ঠিকঠাক শুকোতে যায় না, কিছু কিছু জামা কাপড় হয়তো বা লেট করে কাচা হয়, যেরকম ছেলেকে যখন স্নান করাই তখন কিছু জামা কাপড় কাচা হয়, এই জন্যে ওই জামা কাপড়গুলো শুকোতে চায় না। এবার মোটামুটি বাইরের কাজগুলো সেরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটাকে ধরিয়ে একটু মানে মুড়ি ডিম দিয়ে ভেজে খাবো সবাই মিলে। ভাগ্নি আছে, ছেলে আছে, ওরা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম, তো বলে মামি একটু বানাও ঝাল ঝাল টাইপের মুড়ি, তাহলে খাবো। তো এদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখানে একটা ডিমও ফাটিয়ে দেবো। ডিম দিলে মুড়িটার একটু আলাদা রকম টেস্ট হয়, এটা খেতে আমার ভালো লাগে। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর সকালে আমরা গ্রামীণ মানুষ, তো সেরকম ব্রেকফাস্ট আমাদের হয় না। ছেলের জন্য যেটুকু বানানোর সেটুকু বানাই, কিন্তু সবার জন্য সেরকম করে হয়তো ব্রেকফাস্ট করতে পারি না। যা থাকে ঘরে চিড়া মুড়ি বিস্কুট এগুলো খেয়েই অভ্যস্ত, গ্রামীণ মানুষ তো এই জন্য। তো ওইটাই একটু অন্যরকম করে বানিয়ে খেলে ভালো লাগে। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা ডিম ভেঙে দেব, ডিমটা দিলে আর কি টেস্ট হয়, এই জন্যই ডিম দিয়ে দেবো। ডিমটা একটু সবাই পছন্দ করি, আমরা মা ছেলে সবাই পছন্দ করি, তো ডিমটাই একটু বেশি খাই আমরা। মাছ তো চলেই, পুকুরের মাছ যতদিন আছে ততদিন চলবে। তো যাই হোক, এদিকে একটু খাওয়ার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। মধ্যবিত্ত ঘরের মানে কি বলবো, সামান্যই ঘরের বউ, সামান্য ঘরের মেয়ে, তো এরকমই নর্মালভাবেই চলি। সামর্থ্য থাকলে হয়তো বা সকালে কাজু কিশমিশ কাঠবাদাম এরকম কিছু খাবার সকালে ছেলেকে বা নিজে খেতে পারতাম, যেটা পুষ্টিকর খাবার। তো যেহেতু সেরকম নই, তো যেটা খেয়ে বেঁচে আছি সেটাকেই সেরকম করে একটু মানে ভালো কিছু করে খাওয়ার চেষ্টা করি। চাহিদা নেই, যেরকম আছি ঠিক আছে, চলে যাচ্ছে দিন এরকমই। তো এতে আফসোসও নেই কিছু। তো সবসময় মনে হয় ছেলেটাকে আর একটু বেটার দেওয়ার জন্যই এত দৌড়ানো, এত ঝাঁপানো, এত কিছু করা।
চেষ্টা করি ছেলেকে বেটার দেওয়ার, কিন্তু কি বলো তো, আমার ছেলেটা না খুব বোঝে। ও না কোনো কিছুর জন্য কখনো বায়না করে না যে আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে। ওকে যদি বুঝিয়ে বলা যায় তাহলে না ও মেনে নেয়, কষ্টটাকে, মা বাবার কষ্টটাকে বোঝে। তো এই যে একটা মনের মধ্যে একটা দুঃখ থেকেই যায় যে হয়তো বা আরও ভালো একটা লাইফ দিতে হতো ছেলেকে। তো যাই হোক, এভাবেই চলতে থাকি। এভাবেই যদি তোমাদের আশীর্বাদে চলতে পারি তাতেই অনেক ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছেলেকে আর কিছু করতে চাই না, চাকরি না হোক, কিন্তু একটা মানুষের মতো মানুষ করতে চাই। চাকরি হলেই যে মানুষের মতো মানুষ হবে তা কিন্তু নয়। মানুষ বড় বড় চাকরি করলেই মানুষ হওয়া যায় না, এটা আমার ধারণা। তো ও যাতে সবাইকে বুঝতে পারে, মানে মানুষের মর্ম বোঝে, ভালোবাসা, সম্মান দেওয়া শিখতে পারে, এটাই চাই। মানে ভালো একটা মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। তো এবার চা টিফিন করে এসে এদিকে দেখো জামা কাপড়গুলো কালকে যে ধুয়েছি, একটু লেট করে ধুয়েছি, এই জন্য সকাল সকাল পুকুর ধারে চলে আসলাম এগুলোকে একটু মেলে দিতে। আর ভালো করে না শুকোলে, ভাঁজ করে রাখলে এগুলোতে কিন্তু তিতি পড়ে যাবে। বিশেষত হলুদ কালার, এটাতে তো অবশ্যই তিতি পড়ে যাবে। এরকম হলুদ, সাদা এই কালারগুলোতে তাড়াতাড়ি তিতি পড়ে যায়, এই জন্য আর একটু মেলে দিচ্ছি। তো দেখো সমস্ত কিছু মেলে দিচ্ছি। এই পুকুর পাড়টা আমাদের, এই সুপারি গাছগুলো আমাদের। সুপারি গাছ মোটামুটি অনেকটাই আছে, কিন্তু কি বলো তো, অনেক পুরনো তো, ফলন এখন অনেকটা কমে গেছে, যার জন্য ভালো ফলন হয় না। যখন বাগান বিক্রি করি তখন বেশি একটা টাকা না, মানে এত বড় বাগান 7,000 8,000 এরকম টাকায় বিক্রি করতে হয়। তখন আফসোস হয় যে এতগুলো সুপারি গাছ এত কম টাকায়। সেরকম ভালো ফলন হলে কিন্তু একটা ছোট্ট বাগানও অনেক টাকা বিক্রি হয়। তো যাই হোক, স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে। তো আলু ভাজা, বেগুন ভাজা করে ফেললাম। তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করা হলো না, কেননা মোবাইলটা এডিটিং করতে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে একটু, মানে আজকে একটু এডিটিংটা করে দাও, আমি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই। মানে কিছু যেমন বার্থডের কিছু খাওয়ার পাতা এদিক ওদিক ফেলানো হয়েছে, ওগুলোকে ভালো করে একখানে জমা করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকে রান্না হচ্ছে চিকেন, কেননা ভাগ্নি ওরা কাল পরশু চলে যাবে, তো এই জন্যই চিকেনটা রান্না করছি। তো আলুটা প্রথমে ভেজে নেব। আর উনুনে রান্না করতে আমি বেশি ভালোবাসি, কেননা উনুনে আমার ভালো লাগে আর কি। যাই হোক, উনুনে ঠান্ডার দিনে তো বেশি ভালো, আর উনুনে রান্না করলে গ্যাসটা বেঁচে যায়। কী বলো তো, মধ্যবিত্ত সংসারের বউ তো, মানে গ্যাসটা অ্যাকচুয়ালি বাচ্চার টিফিন বা চা এগুলোতে ইউজ করতে ভালো লাগে। চা করতে আবার কিন্তু উনুন লাগাতে ভালো লাগে না, কেননা চারে যে প্যানটা থাকে সেটাও কালি হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর রান্নাটা কিন্তু বেশিরভাগটাই আমি উনুনে করি। আর কখনো কখনো যেরকম ভাতটাকে আমি গ্যাসে করি, আর সবজিগুলো সব উনুনেই করি। লোক তো অল্প কয়েকজনই, কিন্তু রান্না তো করতেই হয়। তো যতটা পারি গ্যাসটাকে একটু সেভ করার জন্য, কারণ প্রচুর খড়ি আছে, বাগান আছে, গাছের ডাল, তারপরে বাঁশবাগানে বাঁশখড়ি, এগুলো সব পড়েই তো থাকে। এগুলোকে যদি ইউজ করে কিছুটা সঞ্চয় করা যায় সংসারে, তাতে ক্ষতি কী? হ্যাঁ, একটুখানি হয়তো পরিশ্রম হয়, গ্যাসে রান্না করলে কালি হয় না, কড়াইটা মাজতে হয় না, কিন্তু একটুখানি পরিশ্রম করে যদি সঞ্চয় করা যায় তাতে ক্ষতি কী? আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় আমি জানি না, আমার তাই মনে হয়। আমার কিছুটা পরিশ্রম আর আমার এই ছোট ছোট সঞ্চয়গুলোই সংসারে অন্য কোনো খাদে
লেগে সংসারকে উন্নত করতে পারবো। এই জন্যেই এগুলো করা। খড়ি গুটিয়ে গুটিয়ে আনা, যেমন ডাল খড়ি সব বাইরে, গাছের ডালগুলো বাইরে থাকে, ওগুলোকে গুছিয়ে ঘরে আনা, বাড়িতে আনা। শাশুড়ি মা কিন্তু বসে বসে এই কাজগুলো করে, খুব করে। আমিও নিয়ে আসি, মাও নিয়ে আসে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিলাম। মাংসটা হয়ে গেলেই রান্না হয়ে গেল। আজকে সকালে ওরা সবাই এগুলো খাওয়াতে, আর সকালে কেউ ভাত খাবে না বলেছিল, আর এই জন্যই একটু লেট করেই রান্না বসিয়েছি। বেশি একটা লেট হয়নি, এখন বাজে 11:30। তো ওরা স্নান করে খাবে বলছে, একবারই খাবে। তো 12টার মধ্যে মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি আবারও ভাবছি অন্য কোনো স্কুলে জয়েন করতে, এবং 2-4টা স্কুলে পাশাপাশি খবরও করেছি। আর আমি যেহেতু অনেক দিন একটা স্কুলে কাজ করেছি, তো ওরা নিতে রাজি আছে। তো ভাবছি যে আবারও কি জয়েন করব, আর জয়েন করলে কি একসাথে দুটো কাজকে কন্টিনিউ করে এগিয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই চায় না আমি আর কোনো স্কুলে জয়েন করি। বলে যে তোমাকে আর বাইরে বেরোতে হবে না, আমিই বাইরে বেরোবো। তো এইটা নিয়ে একটু দ্বিধাতেই আছি। তো বাইরে বলতে বেশি দূরে না, কাছেই, মানে বাড়ি থেকেই যাওয়া আসা করা যাবে। পাশাপাশি দুটো স্কুল, তো যেটাতে ছিলাম ওটা থেকে একটুখানি আগেই ওই স্কুলটা, তো ওটাতেও খবর করেছি। আর ঘোকসাডাঙ্গাতেও আমার এক ভাগনা খবর করেছে। তো ভাবছি যে জানুয়ারি থেকে জয়েন করব নাকি। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জয়েন করলে কি ভালো হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে জয়েন করব নাকি এই যে ব্লগটাকেই কন্টিনিউ করে নিয়ে যাব আর বাড়িতেই থেকে যাব। জয়েন করলে আমার একটু পরিশ্রম বেশি হয়ে যাবে। এই যে সমস্ত কিছু আগেও যেরকম করে করতাম, 10টার মধ্যে রান্না, এগুলো কমপ্লিট করা সেরকম একটা বিশেষ ব্যাপার নয়। এই যে ধানের কাজ বা যখন আমাদের কৃষিকাজটা চলে আসে, তখন কিন্তু আমার প্রচণ্ড পরিশ্রম হয়। আর টিউশন তো তার সঙ্গে রয়েছে। যেহেতু ছেলে এবার 2 থেকে 3-তে উঠবে, এবার ওকে ইচ্ছা আছে যে একটা ইংলিশ টিচার আলাদা করে দেওয়ার। আমি কখনোই ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো না, কেননা ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে এত খরচ চালানোর মতো সামর্থ্য আমার নেই। আর আমার ধারণা একটা বাচ্চা বাংলা মিডিয়াম থেকেও অনেক কিছু করতে পারে যদি সে মন দিয়ে করে, বা আমি যদি আমার ছেলেকে সেভাবে শ্রম দিতে পারি, সময় দিতে পারি। তো যাই হোক, এটা তোমাদের কাছে জানালাম যে আমি কি আবার স্কুলে জয়েন করব কি করব না, এটা আমি ভেবে পাচ্ছি না, মানে কি করলে ভালো হয়। শাশুড়ি মা চাইছে না যদিও আর স্কুলে জয়েন করতে, কেননা বলছে যে এই অল্প কিছু টাকার জন্য এত পরিশ্রম, তা না করে বাড়িতেই থাকো, যা আছে সেটুকু নিয়েই থাকো। কিন্তু ছেলেকে ভালো একটা টিউশন দিতে গেলে মোটামুটি একটা টিচার যদি বাড়িতে আসে, গ্রামে আমাদের এখানে, শহরে অনেক বেশি নেয় বাবুকে যে পড়ায়, ও এখন একজন পড়ে। তো সেরকম করে ওকে আমি এখনও দেইনি টাকা, কিন্তু আমি যেমন পড়াই গিয়ে কারোকে 2,000 টাকা আমার মাসে, মানে একটা বাচ্চাকে পড়ালেও 2,000, দুটো বাচ্চাকে পড়ালেও 2,000 যদি বাড়ি গিয়ে পড়ানো হয়। তো ছেলেকে যখন দুটো মাস্টার দেব, মানে আমি চাইছিলাম যে বাংলা মিডিয়ামে পড়ুক, কিন্তু ইংলিশটাকে একটু আলাদাভাবে বেশি করে শেখার জন্য, যেমন স্পোকিং ইংলিশটা বা গ্রামার পার্টটা যে আছে ইংলিশের, এটা একটু আলাদা করে শেখানোর জন্য। তো দেখা যাক, এইটার জন্যই মনে মনে আবার একটা ডিসিশন নিয়েছি, এবং তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এটা আলোচনা করেছি যে আরও একটা অন্য স্কুলে ঢোকার। তো জানি না কি হবে, আমি চাইলেই ঢুকতে পারি। তো দু নৌকায় পা দেওয়া হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। আর বোঝোই তো,
এই কৃষিকাজ দিয়ে ছেলেকে দুটো টিউশন, স্কুলের বেতন, এত কিছু দেওয়া খুব চাপ। তো এদিকে দেখো মাংসের তরকারিটা কিন্তু মোটামুটি আমার রান্না হয়ে গেল। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কেননা এক পুরনো কলিগ এসেছে তার ওয়াইফকে নিয়ে। তো হঠাৎ করে এসেছে, ছেলের বার্থডেতে আসতে পারেনি, তো ওদের জন্য একটা টিফিন বানিয়ে দিলাম। এই যে দাদাভাই এবং দাদাভাইয়ের ওয়াইফ, আর এই দিদিভাইকে তো তোমরা চেনোই, এই দিদিভাই আমার ছেলেকে আর্ট করায়। তো দেখো এক বাচ্চা বাড়িতে কীর্তনের নিমন্ত্রণ আছে, তো যেতে হবে ওখানে। মা যাবে না, মার শরীর খারাপ। তো এই তো আমি রেডি হয়ে নিলাম, বা এক বড় ভাগ্নি আর আমার ছেলের সঙ্গে আমি যাচ্ছি কীর্তন। বন্ধুরা, কীর্তন থেকে মাত্রই প্রসাদ খেয়ে আসলাম, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 12টা। তো কীর্তনের প্রসাদ খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা গ্রামের ব্যাপার তো, সবাই এটাকে ভালো চোখে নেবে না, এই জন্য আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। আর রাত 12টা বাজে এখন। তো ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আমি, দীপিকা, তোমাদের সামনে। শুভরাত্রি।